নমস্কার সকলকে ডাগ আউট ডিসকাশনের আর এক নতুন এপিসোডে আমি হচ্ছি দীপ্তায়ন, আর আজকে আমার সাথে আছে উদিত দা এবং সৌম্যরূপ। আজকে আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ভার্সেস এফসি গোয়ার ব্যাপারে। আমরা পোস্ট ম্যাচ শোটার ব্যাপারে আগে কথা বলবো, তারপরে আমরা প্রি ম্যাচ শো মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এবং ইস্ট বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসির ব্যাপারে কথা বলবো। আগেই আমি উদিতদার কাছে চলে আসবো, মোহনবাগান ভার্সেস এফসি গোয়ার ব্যাপারে কথা বলবো। মোহনবাগান এফসি গোয়াকে হারালো। এফসি গোয়া 12টা ম্যাচ আহ, অপরাজিত ছিল, ফাইনালি হারলো 13 নম্বর ম্যাচে নিজের। তো উদিতদা, কি বলতে চাও, তুমি বলো। অবশ্যই সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মিটিংটা শুরু করছি। আহ, সবার প্রথমে বলি, একজন মোহনবাগানই হয়ে এটা গর্বের যে মোহনবাগান জিতেছে। মানে দিনের শেষে যেটা একটা তৃতীয় তিনটে তিনটে ওয়ার্ডের একটা বাক্য যেটা ভালো লাগে সেটা হচ্ছে মোহনবাগান জিতে গেছে। এটা হচ্ছে সব থেকে ভালো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, মোহনবাগানের প্রথমার্ধের খেলা আমার একদম ভালো লাগেনি গতকালকে। কারণ মতো মোহনবাগান গতকালকে সেরকম কোনো মানে অ্যাটাক প্রথমার্ধে করেনি, পুরোটাই ডিফেন্সিভ খেলছিল। আমরা যতটা দেখেছি, যা অ্যাটাক করেছে গোয়া করেছে। প্রথম দিকে একটা গোয়ার গোল অফসাইডে, মানে অফসাইড কি সাইড লাইন দিয়ে বল বেরিয়ে গেছিল, সেই কারণে বাতিল হয়েছিল। অ্যাটাকটা মেনলি যখন হয়েছে সেটা হচ্ছে তোমার কাউকো নামার পর থেকে। কাউকো নামার পর থেকে মিডফিল্ডটা কার্যকরী হয়েছে। আর আরেকটা কথা আমি বলি, আহ, সেটা হচ্ছে মানে মনবীর অনেকটাই দোষ আছে। মনবীর মানে অনেকটাই স্বার্থ নিয়ে খেলছে দেখে মনে হচ্ছে এরকম। ওভারঅল মোটামুটি টিমের খেলায় খুশি। জিতেছে এটাই অনেক। 3 পয়েন্ট একটা মানে ভাইটাল জিনিস। কিছু কিছু ভুল আছে, সেগুলো শুধরে নিতে হবে আস্তে আস্তে। শুধরে নিলে আশা করছি সামনের দিনে আরো বেশি ভালো ফল পাওয়া যাবে। এটাই। দীপেন্দুর পারফরমেন্স কেমন লেগেছে? নতুন একজন প্লেয়ার হাবাস একদম তাকে মানে একদম ছেড়ে দিল বাঘের সামনে বলা যেতে পারে। তো কিরকম লাগলো দীপেন্দুর খেলা? দেখো, দীপেন্দুর খেলা, দীপেন্দু প্রথম খেলছে তো। ব্যাপার হচ্ছে, ওকে মানে প্রথম ম্যাচ দেখেই জাজ করা উচিত না। ধরো একটা আমরা এরকমও হতে হয়, কোনো একটা পরীক্ষায় না পড়ে গিয়েও আমরা পাশ করে আসি। ঠিক আছে। এবার সেদিক দিয়ে বলতে গেলে আমাদের টিমের মানে যেহেতু টিমের প্লেয়ার না, সেই হিসেবে আমি বলবো ওকে আর একটুখানি ম্যাচ টাইম দিলেও, যদি অ্যাকচুয়ালি এরকম বেটার খেলার মতন প্লেয়ার হয়, তো আমি বলবো যে এরকম মানে ওকে একটু ম্যাচ টাইম দেওয়া উচিত। মানে যাতে হারিয়ে না যায় প্লেয়ারটা। ব্লকিং খুব ভালো। ও কালকে নোয়া, তারপরে হচ্ছে জয়গুপ্তা, এদেরকে টোটালি তো মানে ও একাই তো আটকে ফেলেছিল না। আর কালকে আমার একজনের খেলা ভালো লাগলো অনেকদিন পর, সেটা হচ্ছে হেক্টর। হেক্টরের খেলাটা আমার ভালো লাগলো, কারণ হ্যাঁ, হেক্টর হেক্টরকে অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম যে মানে যে আমরা যে হিসেবে চিনি, এরিয়াল বলেরও ভালো, কিন্তু কালকে ওর জন্যই আর এই দীপেন্দুর জন্যই মানে মোহনবাগান অনেকগুলো অ্যাটাক মানে করে দিয়েছে। ডিফেন্সিভ থার্ডে এসে আটকে গেছে মোহনবাগান। না, ভালো প্লেয়ার। দীপেন্দু বিশ্বাস অবশ্যই ভালো প্লেয়ার। আরেকদিন আমি একটা প্লেয়ারের কথা বলছি, আমি আগের দিনে বলেছিলাম ডাগআউট ডিসকাশনে একটা মিটিং এ, যে ডার্বির দিন অমরজিৎ সিং বলেছে, অমনদীপ সিং, অমনদীপ সিং বলে যে আমানদীপ। প্লেয়ার, অমনদীপ সিং সম্ভবত 35 নম্বর জার্সি পরে খেলছিল। নো ডাউট ভালো প্লেয়ার। আর আরেকটা প্লেয়ারও আছে, অভিষেক সূর্যবংশী, এরাও ভালো প্লেয়ার। এদেরকে টাইম দিতে হবে, ঠিক আছে? এদেরকে টাইম দিতে হবে। হুট করে এরকম নামিয়ে দিলাম, একটা ম্যাচ ভালো খেললো, তারপরে ম্যাচে ভালো খেললো না, মানে দুটো গালাগালি দিতে শুরু করলাম, এটা না। মানে তাকে টাইম দিতে হবে। অনেকটা বাচ্চা ছেলে, বুঝতে দিতে হবে যে কোন প্লেয়ার কিরকম খেলে, তাকে কিভাবে কি করা উচিত। নো ডাউট ভালো আমরা প্লেয়ার দেখেছি চৌধুরী। হাবাস, হ্যাঁ হাবাস ফেরান্ডো দুজনকেই দেখেছি যে ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দিতে। তো এটা আমার মনে হয় আরো নতুন নতুন প্লেয়াররা হয়তো সুযোগ করে নিতে পারবে সামনের ম্যাচগুলোতে, এখনো অনেক ম্যাচ বাকি আছে। আর তুমি ওইটা বলো যে পেনাল্টি ছিল কি ছিল না? একটা ক্লিয়ার হ্যান্ডবল যেটা আমরা দেখেছিলাম, রেফারি ক্রিস্টাল জন যেটা আবার না করে দিল, পেনাল্টি দিল না। তো ওটার ব্যাপারে কি বলতে চাও? আমি আগের দিনও একটা কথা বলেছিলাম যে আহ, সেটা হচ্ছে ওই রেফারিং নিয়ে না কোনো কথা, আমি যতদিন না ভার আসছে ইন্ডিয়ান ফুটবলে বলাটা বেকার, বোকামো করা। একদম। ঠিক আছে, কারণ আমরা চোখের সামনে যে জিনিসটা দেখছি, টিভিতে বসে বা মাঠে বসে যেটা দেখছি, রেফারি সেটা চোখে দেখেও দেখছে না। বা এমন এমন জায়গায় রেফারি খেলা থামিয়ে দিচ্ছে কার্ডের জন্য, সেখানে প্লেয়ারদের একটা মোটিভেশন নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং রেফারিং নিয়ে আমি আগের দিন বলেছি কিছু বলবো না, এদিনও কিছু বলবো না। তবে হ্যাঁ, দেখো, পেনাল্টি হতেও পারতো। তবে
ব্যাপার হচ্ছে মানে কন্ট্রোভার্সিয়াল জিনিস, কোনো একটা পেনাল্টি ডিসিশন। তবে আমার মনে হয় যত তাদের সম্ভব কল্যাণ চৌবের উচিত ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই ভারটা নিয়ে আসা, কারণ এত উন্নত হচ্ছে আমাদের প্রযুক্তি। এটা ভার অবশ্যই নাকি নিয়ে অনেক কষ্ট সবাই বলে, কিন্তু আমাদের তো ওরকম হওয়ার উচিত নয়, মানে আমাদের কাছে তো ফান্ডস তো না আছেই, যাতে যেটা। না হ্যাঁ, বলো। সেটা থেকে বড় কথা আমাদের দেশের না ফুটবলটা শেষ হয়ে যাচ্ছে লবিবাজির জন্য। আসল কথা, ফুটবলটা টোটালি একদম লবিবাজি লবিবাজি যেখানে আমরা যে পরিমাণ টাকাটা ক্রিকেটের পিছনে আমাদের দেশ ব্যয় করে, তার 50%ও যদি ফুটবলের পিছনে ব্যয় করতো আজকে, মানে আমাদের ফুটবলের র্যাঙ্কিং এ 100-র উপরে থাকতে হতো না, 80-85-র মধ্যে থাকতো আশা করি। তো ওইখানে যে জর্ডন কোরিয়াকে হারালো, যেটা ঠিক আছে, সবাই তো আমরা খেলা দেখতে বলেছিলাম সেদিনকে, খেলা দেখে বলছিলাম কোরিয়া তো অন্তত পক্ষে 3-4টে মারবে জর্ডনকে। এবং সেখানে কিন্তু হিয়াংমিং সনকে কিন্তু মানে একটা জাস্ট একটা ফোঁটা জায়গা দেয়নি। মানে সিরিয়াসলি ওরা সেই ওই দিন যে খেলেছে, ঠিক আছে, মানে জর্ডনের মতন দেশ একটা যদি ওরকম খেলা খেলতে পারে, এবার সেখানে আমি বলছি যে লবিবাজির জন্য পুরো ফুটবলটা শেষ হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো উন্নতি একদম করা একদম। উচিত। হ্যাঁ, বলো বলো বলো। আর পেট্রোটসের গোলটার ব্যাপারে কি বলবে, মানে ওই ঠান্ডা মাথায় ওরকম ভাবে প্লেস করা ওই পরিস্থিতিতে। ওই পরিস্থিতিতে ওর হচ্ছে ও যখন শটটা মারছে তখন অলরেডি ওর বাঁ দিক ডান দিক দিয়ে দুটো মানে ডিফেন্সিভ প্লেয়ার চলে এসছে অলরেডি। ঠিক আছে, আর এটা সম্পূর্ণ আর্শদীপের ভুল, সম্পূর্ণ আর্শদীপের ভুল। ও যখন দেখছে মানবীরকে বলটা পাস করেছে কাউকে, ওর তখন এগিয়ে আসা কোনো মতেই উচিত না, কারণ ওর সামনে অলরেডি ওর টিমের তিনটে তিনটে ডিফেন্ডার তখন অলরেডি খেলায় রয়েছে। অলরেডি রয়েছে ওর সামনে তিনটে ডিফেন্ডার। ও ফালতু কেন বা গোল পোস্টে এগোতে গেল? ও তো জানছে ও এগোলে হুম। আমার ডিফেন্ডাররা অলরেডি মনবীরকে মার্ক করেছে, ডিমিকে মার্ক করেছে, কাউকে মার্ক করেছে। তাহলে তিনজনকে যদি আমার ডিফেন্ডাররাই মার্ক করে, তাহলে আমার বেকার তাহলে যাওয়ার কি দরকার আমার গোল ছেড়ে? আমি যদি গোল ছেড়ে যাই আমার তো পিছন আমার আমার ব্যাক সাইড তো টোটালি শূন্য হয়ে গেল। একদম। দিমি সেই সুযোগটাই নিয়েছে, তবে দিমি যদি চিন্তা ভাবনা না, মানে ও চিন্তা ভাবনা করেনি, ডাইরেক্ট শট মেরে দিয়েছে, ঠিক আছে। ডিমির আরেকটা শটের ব্যাপারে আমি আসছি, এটাকে বলে নিই। তো ওই যে মানে শর্ট টার্ম চিন্তা ভাবনা না করে, ওই অনেক প্লেয়ার আছে না বল হোল্ড করে তারপরে মারে, ও যদি ওই চিন্তা ভাবনা করতো ওটা ওই খেলা মানে মাঠে ওই পয়েন্ট পেরে দিয়ে আসতে হতো। আচ্ছা, আর একটা হচ্ছে ম্যাচের বয়স তখন এরকম 20-22 মিনিট হবে সম্ভবত। তোমার ডিমির একটা বাঁ পায়ের শট, ওটা মানে জেনুইন গোল ছিল, ওটা যদি মানে না বাঁচাতে পারতো, ওটা জেনুইন গোল ছিল। হুম। এটুকু, মানে একদম একদম। সবকটা প্লেয়ার ভালো খেলেছে, তবে আমার মনে হয় ফার্স্ট হাফে গোয়া যথেষ্ট ভালো খেলেছে। একদম। দুটোই মহান কোচ, হাবাস একদিকে, হুম। ওইদিকে এফসি গোয়ার কোচও খুবই বড় কোচ, কিন্তু হ্যাঁ, মহান ওয়ার্ল্ড হাবাসের ক্লাস। খেলা আমাদের কখনোই ভালো লাগে না। যেটা হচ্ছে ব্যাপার, যেটা তুমি প্রথমেই বললে যে খেলা দেখে খুব একটা ভালো লাগেনি। হুম। আলটিমেটলি রেজাল্টটা ম্যাটার করে, মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে, এটা মেন ব্যাপার। তো এবার আমি সৌম্যরূপের কাছেই আসবো। আহ কি মনে হচ্ছে, মানে ইস্ট বেঙ্গল এখান থেকে কত দূর এগোবে? কারণ সুপার কাপ তো জিতলো, কালিঙ্গা সুপার কাপ তো জিতলো ইস্ট বেঙ্গল, কিন্তু তারপরে ইস্ট বেঙ্গলের খেলা, যেটা তুমি বলেছিলে ছন্ন ছাড়া ফুটবল, মানে নর্থ হুম। ইস্ট ইউনাইটেড ম্যাচেও ছিল, তো এই ম্যাচেও কি ছন্ন ছাড়া ফুটবল? হ্যাঁ মানে দেখতে গেলে সেটাই হয়েছে। খুবই হতাশাজনক একটা পারফরমেন্স। এই ম্যাচটিতে কোচ খুবই একটা ডিফেন্সিভ ফরমেশন নামিয়েছিলেন, যেখানে পাঁচখানা ডিফেন্ডার, মানে 5 লাইন ডিফেন্সে তিনি শুরু করেছিলেন, যেখানে এডউইন, গুরসিমরত, হিজাজি, নিশু, মান্দার, এরা 5জন খেলছিল। হয়তো তিনি এইটা ভেবেছিলেন যে কোনোভাবে যদি পার্ক দা বা স্ট্র্যাটেজি এটা যদি খেলানো যায়, যাতে অ্যাটলিস্ট গোল না খায়, এবং সুযোগ পেলে তিনি যাতে গোলের সন্ধানে যাবেন, কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে কোনোভাবে যাতে গোল না খান, মানে একটা আল্ট্রা ডিফেন্সিভ একটা লাইন তিনি নামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এই আল্ট্রা ডিফেন্সিভ খেলাটা খেলতে গিয়ে আরো বেশি প্রেসারে পড়ে গেল ইস্ট বেঙ্গল, যার ফল হলো মানে গোটা মাঝমাঠ জুড়েই খেলে গেল, মানে মুম্বাইয়ের নোগুয়েরা, চাংতে, আপুইয়া, এরা মানে গোটা মাঝমাঠ দাপিয়ে দাপিয়ে খেলে গেল। তো মানে এটাই আমি কোচ চেয়েছি যে মানে কোনোভাবে যদি ফার্স্ট হাফটা ফুল ডিফেন্ডিং করে যদি গোল না খায়, এবং সেকেন্ড হাফে যদি মানে
ভালো পরিস্থিতি বা 0-0 থাকে, তখন নন্দা কুমার, বিষ্ণু, ভাস্কেস এদেরকে এনে গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করবে। কারণ এখনো অব্দি ভাস্কেস ফুল 90 মিনিটস খেলার এখনো অব্দি তিনি সেরকম ফিটনেস গেইন করেনি। আর আর মনে হয় নান্দাকেও তিনি সেকেন্ড হাফে নামান, কারণ আমার মনে হয় তিনি এত ম্যাচ টানা খেলছেন এবং আহ, তার হয়তো স্লাইট চোট থাকলে থাকতে পারেন, কিন্তু কোচ দেখছেন যে মানে যারা এই সুপার কাপের পরে মানে সুপার কাপ তো টানা মানে ফাইনাল ম্যাচটা টানা 120 মিনিটস চলেছে, এবার তারপর থেকে যারা যারা মানে এত কন্টিনিউয়াসলি খেলে আছে তারাই মানে চোটের কবলে পড়ছে। আর ইস্ট বেঙ্গলের যা ফিক্সচার হয়েছে মানে প্রত্যেক 3-4 দিন অন্তর অন্তরই মানে একটা খেলা পড়ছে, তো রিকভারি টাইমও যে খুব একটা নেই সেটাও বলাই যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে সুপার কাপ যেই টিমটা জিতেছিল আর এই টিমটা, সেটার মধ্যে একটা মানে ভালো লেভেলের একটা পার্থক্য আছে। আর সেটা হচ্ছে মানে সুপার কাপে যে টিমটা খেলেছে সেটা হচ্ছে সেই ডুরান্ট থেকে মানে যেই টিমটা ছিল সেটাই আগাগোড়া কোচ মেনটেন করে খেলে এসেছেন। হ্যাঁ, একটা চেঞ্জ হয়েছিল, যেটা হচ্ছে আহ জর্ডান এলসের জায়গায় হিজাজি এসেছিলেন। কিন্তু যদি আমরা দেখি হিজাজিরও কিন্তু শুরুর দিকে বেশ সময় লেগেছিল মানে ভারতীয় কন্ডিশনের সাথে মানাতে, প্লেয়ার্সদের সাথে মানাতে তার অনেক ট্রেনিং বা এরকম প্র্যাকটিস সেশন লেগেছিল। তারপরেই তিনি আজ এই যে শেপে আছেন, সেটা মানে এতদিনের একটা এরকম ট্রেনিং প্রসেসের পরে। আফটার অল তো মানে এটা ফুটবলটা তো মানে কোনো ম্যাজিক না, এটা বিজ্ঞান। তুমি যদি প্লেয়ারকে সেরকম সময় দিতে হবে তাহলেই একদম সে একদম। এরকম ভাবে পারফর্ম করতে পারবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মেন সেট টিম ছিল সুপার কাপের, সেখান থেকে হঠাৎ করে যদি কি প্লেয়ার্স যেমন সাউল, পার্দো, ক্লেটন, সৌভিক, বোরা হঠাৎ করে যদি বাদ চলে যায় এবং তাদের রিপ্লেসমেন্ট যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা তারা ওই জায়গাগুলোতে খেলছে, যেমন সুহের, এডউইন, গুরসিমরত, অজয়, তারা যদি নট আপ টু দা মার্ক হয়, তো যেই যেটা হওয়ার তো সেটাই হয়েছে আর কি। তো আমার মনে হয় যে আর আইএসএল এ তো অবশ্যই যে মানে দেখছি যে ভারতীয় প্লেয়ারদের তুলনায় বিদেশিরাই বেশি ইম্প্যাক্ট ফেলে। তো আর আমাদের তো মানে বিদেশি প্লেয়াররাই তো বেশ মিস আউট করছে। তো এই যে মানে এই প্লেয়াররা যে এত বছর ইন্ডিয়ান সার্কিটে থাকার পরেও যে এরকম যদি পারফরমেন্স দেয়, তো কখনই সেটা কোনো কোচ এসে তো আর ঠিক করে দিতে পারবে না। মানে এরা তো এমন না যে মানে এই নতুন একদম। জাস্ট আই লিগ থেকে আইএসএল এলো হঠাৎ নতুন একটা জাম্প। এরা তো ঠিক আছে, গুরসিমরা তো বাদ দিলাম, কিন্তু বাদ বাকি সুহের সুহের তো কত বছর ধরে ইস্ট বেঙ্গলে খেলছে, আইএসএল খেলার কত বছর এক্সপিরিয়েন্স আছে। ওর তো মানে কোনো ইম্প্রুভমেন্টে তো কিছুই দেখছি না। এবার কোচ তো আর হাতে মানে শিখিয়ে দেবেন না যে মানে কিভাবে তোমাকে খেলতে হবে। তো এবার এই প্লেয়ার্সদের উপর সেই বাড়তি একটা রেসপন্সিবিলিটি নিতে হবে যে সোহের সোহের পারফর্ম করতো সেই মোহনবাগানের আই লিগ ট্রিয়াম্ফের আই লিগ, টাইমে, সেই আই যে লিগে, বছর হ্যাঁ, মোহনবাগান টিপু ভিকুনার আন্ডারে আই লিগ বিকুনের আন্ডারে জিতেছিল সেই খেলেছিল, বছর হ্যাঁ। সোহেল অনবদ্য ফুটবল খেলেছিল। তারপরে আইএসএল এ সত্যি সেরকম কোনো মানে ইমপ্রুভমেন্ট সত্যি দেখা যায়নি, আমিও একমত তোমার সাথে। তো হুম। এই নতুন যে ফরেনার যে এসছে ইস্ট বেঙ্গলে হ্যাঁ, পার্দোর জায়গায়, তার ব্যাপারে কি জানো তুমি বলো। দেখো পারদো যে মানে নর্থ ইস্ট ম্যাচে ফার্স্ট হাফ খেলেছিল, তারপর বাদ মানে তারপর তিনি সেকেন্ড হাফে নামেনি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা হয়তো কোনো ট্যাকটিক্যাল চেঞ্জ হবে। তারপর আস্তে আস্তে দেখা গেল যে তার পায়ে মানে বেশ গুরুতর একটা চোট হয়েছে, যার ফলে তাকে মুম্বাই ম্যাচে পাওয়া যায়নি। এবং আজকে ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানানো হলো যে পারদো পুরো মানে গোটা সিজনের জন্যই আউট। এবং স্বাভাবিকই মানে আমরা মানে ইস্ট বেঙ্গল ফ্যান খুবই হতাশ, কারণ পারদো একটা ক্রুশিয়াল রোল প্লে করতো মাঝ মাঠে এবং দরকার পড়লে ডিফেন্সেও তাকে খেলানো হতো। তো তার জায়গায় যে এত তাড়াতাড়ি একটা এরকম রিপ্লেসমেন্ট বার করতে পেরেছে, সেটাও মানে ম্যানেজমেন্টকে মানে ম্যানেজমেন্ট যাই করুক না কেন এরকম এত তাড়াতাড়ি একটা রিপ্লেসমেন্ট খুঁজে যেতে পেরেছে, সেটা ইস্ট বেঙ্গল ফ্যান্সরা খুশি, তার সাথে কোচও খুশি। তো নতুন প্লেয়ার যিনি সাইন করেছেন তার নাম হচ্ছে আলেকজান্ডার প্যান্টিচ। তো তিনি মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলতে পছন্দ করে, তাছাড়া তিনি কিছু কিছু ম্যাচ অ্যাজ এ রাইট ব্যাকও খেলেছে। তিনি সার্বিয়ান লিগে মানে সার্বিয়ান টপ ডিভিশন লিগ এবং সাইপ্রাসেরও টপ ডিভিশন লিগে তিনি খেলেছেন। এবং এছাড়া একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি লা লিগাতেও খেলেছেন এবং 60খানা ম্যাচ তিনি মোটামুটি খেলেছেন, লা লিগায় তার অভিজ্ঞতা আছে। এবং আহ, যাদেরকে আমরা আইডল মানি, মেসি, রোনাল্ডো, বেনজিমা, বেল, র্যাকিটিচ, এদের সাথেও তার মানে এদের এগেনস্টেও তিনি ডিফেন্ডিং করেছেন। মানে তার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। বয়সটাও যে খুব একটা বেশি তা নয়, মাত্র 31 বছর বয়স।
আর অবশ্য তিনি লাস্ট ম্যাচ খেলেছিলেন সেই নভেম্বর মাসে, এবং বর্তমানে তিনি কিরকম পরিস্থিতিতে আছে সেটা জানা নেই। তবে আমি আশাবাদী মানে তিনি খুব শীঘ্রই দলের সাথে যোগ দিয়ে টিমের সাথে তিনি মানাতে পারবেন। একদম একদম বেশ। আমি তাহলে এবার উদীপদার কাছে চলে আসব। সামনে মোহনবাগানের নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে ম্যাচ আছে। আর নর্থ ইস্ট ইউনাইটেড বেশ টকবক করছে কনফিডেন্সে, কারণ ইস্ট বেঙ্গলের মতন টিমকে হারিয়েছে রিসেন্টলি। তো মোহনবাগানের কাছে কতটা বড় থ্রেট হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড? হ্যাঁ দেখো, প্রথমে বলি নর্থ ইস্টের কাছে এমন কিছু, মানে নর্থ ইস্ট কিন্তু বেশিরভাগ মানে পাহাড়ি আর লোকাল ছেলেদের মানে উপরে বেস করে টিমটা করেছে। এবং ওদের কিন্তু অসম্ভব একটা চোরা গতি আছে, লেফট উইঙ্গার বলো বা থ্রু দা মিডিল বলো বা উইঙ্গার বলো, যে কোনো দিক দিয়েই বলো, একটা গতি আছে যেটা হচ্ছে ওদের টিমের মূল সম্পদ, হাইল্যান্ডার ব্রিগেডদের সম্পদ। আমার মনে হয় যে মোহনবাগানে দেখো এই ম্যাচ জিততে হয়তো কোনো অসুবিধা নাও হতে পারে, কিন্তু মোহনবাগান যেরকম ভাবে খেলছে হয়তো জয়টা একটু কষ্টার্জিত জয় হবে। যে জয়টা স্মুথলি জিততে পারতো সেটা হয়তো একটু কষ্ট করে জিততে হবে, এটুকুনি এটুকুনি বলার, আর বাকি তো খেলার দিনই বোঝা যাবে। তবে এটা বলবো না অন্ধ মোহনবাগান ফ্যান হয়ে যে নর্থ ইস্ট কমজোরি টিম বলে 5টা কি 6টা মারবো। আমি আশা করছি অন্তত 2-0 হয়তো জিতবো, বা 2-1 ফলাফল হতেও পারে। কারণ ডিফেন্সের অনেক ফাঁকফোকর এখনো রয়েছে আমাদের। আনোয়ার আলী উপরে ভরসা করে তো টিমটা তৈরি ডিফেন্সের, বাকিটা তো পুরো একদম মানে পাউ ঘুরে বেড়াতে এসছে। আমাদের ডিফেন্সের যে অবস্থা দেখলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার আমার মনে হয়, আনোয়ার আলী কি ফিরবে? কারণ প্র্যাকটিস করছে দেখলাম। না না, আনোয়ার আলী আমি যতদূর খবর পেলাম, ও আচ্ছা ভালো কথা, এই সূত্রে জানিয়ে রাখি, আমার যে পেজটার কথা গত ভিডিওতে তোমরা বলেছিলে, আজকে 500 ফলোয়ার 1 মাসের মধ্যে অতিক্রম করেছে আজকে। ধন্যবাদ সকলকে। বেশ বেশ বেশ। আপনারা সবাই ফলো করুন উদীপদার পেজ, ঈদ মাজারে মোহনবাগান ফেসবুকে আছে। তো দেখুন, বেশ ভালো ভালো কন্টেন্ট পোস্ট করে এবং ভালো ভালো ভিডিওস পোস্ট সব ভালো ভালো, একটু দেখবেন, ফলো করবেন, লাইক করবেন। হ্যাঁ উদীপদা। হুম। তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে মানে উম, যেটা নর্থ ইস্টের যেটা ব্যাপার হচ্ছে কি বলতো, নর্থ ইস্ট টিমটা মানে খেলছে ভালো, ওদের না বেসিক্যালি মানে একটু যদি ঠিকঠাক প্লেয়ার ঠিকঠাক পজিশনে খেলতে পারতো, এই যেরকম ইস্ট বেঙ্গলের যেরকম হচ্ছে, ইস্ট বেঙ্গল যে সুপার কাপটা জিতেছে, ওদের নিজেদের সাপোর্টাররাই বুঝতে পারছে, এখানে সৌম্যরূপ রয়েছে, বুঝতে পারছে যে যে একটা এমন টুর্নামেন্ট জিতেছে যেখানে অন্যান্য টিম তাদের বেস্ট টিমকে মানে রিজার্ভ টিম খেলিয়েছে। ঠিক আছে, আমার এখানে পারেনি, মানে আমার ফুল টিম খেলাতে পারেনি, কারণ আছে, না কারণ সেই সময় ন্যাশনাল প্লেয়ার্স গুলো সবই বাইরে ছিল, বড় বড় টিমে বলতে গেলে। ইস্ট বেঙ্গল খালি বোধহয় দুজন প্লেয়ার ছিল না ইস্ট বেঙ্গলের। হুম। বাকি চন্দুমদা ম্যাক্সিমাম নাইস। প্লেয়ার, হ্যাঁ হ্যাঁ, বাকি মোটামুটি সবাই ছিল। হুম। হুম। আচ্ছা, আর একটা কথা বলা, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল আমার মতে বলে, এখন বর্তমানে আমার মতে বলে মানে আইএসএল এ না, মানে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল বিদেশি আনছে ঠিক আছে, ইস্ট বেঙ্গলের যে খেলার ধরন মানে অন্যান্য টিমের সাথে পেরে ওঠার মতন, মুম্বাই টিমটা কিন্তু পুরো নতুন করে গড়ছে। মুম্বাই যে টিমটা গড়ছে এবার, ইস্ট বেঙ্গল আগের দিন কিন্তু আরামসে যে খেলাটা ওরা সুপার কাপে খেলে এসেছে সেই খেলাটা খেলে খেলে আসতে পারতো, মানে জিততে পারতো আরামসে ম্যাচটা। সৌরভ নিজেও স্বীকার করবে আগের দিনের খেলার মানে সুপার কাপে 10%ও এই আইএসএল এ ওরা দিতে পারছে না বর্তমানে। ঠিক আছে, ওরা যে খেলাটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে ডার্বিতে খেলেছিল সে খেলাটাও খেলতে প্রণব, পারছে না। কিছু বলতে চাও? তো এখন যে এখন আইএসএল এর লাস্ট দুটো ম্যাচে খেলতে পারছে না সেটা তো সবাই দেখতে পাচ্ছে। তার কারণও আছে, মানে যাদের মানে যারা যেই টিমটা একটা বেস ছিল সেই বেস থেকে তো মানে যেই কথাটা সুভাষ ভৌমিক বলতে যে মানে টিমের মানে নিউক্লিয়াস থেকেই যদি মানে মেইন প্লেয়ার যদি বার করে দেওয়া হয়, তাদের পরিবর্তে যাদেরকে যদি অ্যাড করা হয় তারা যদি সেই মাপের না হয় এবং খুবই নিম্নমানের প্লেয়ার হয়, তো অবশ্যই টিমে একটা ডাউনফল তো হবেই। এবং যারা নতুন জয়েন করে নতুন ফরেনার তারাও তো সবে এখন নিজেদেরকে জাস্ট মানিয়ে নিচ্ছে। তো আশা করছি এই ট্রানজিশন ফেজটাই হয়তো সে আমরা আশানুরূপ পারফরমেন্স পাবো না, কিন্তু যখন আবার আমরা টিমটা সেট হবে তখন নিশ্চয়ই মানে ডুরান্ড কাপেও দেখেছিলাম, সুপার কাপেও দেখেছি, টিম সেরকম পারফরমেন্স নিশ্চয়ই দেবে। একদম একদম, আমরা তো চাই যে দুটো বাংলার টিম একসাথেই খেলুক। এটা আমারও পার্সোনাল মত, কারণ দুটো বাংলার টিম দুজন দুজনকে দরকার, আমি খুব মনে করি এটা।
ইন্ডিয়ান ফুটবল সার্ভাইভ হোক কি বেঙ্গল ফুটবল সার্ভাইভ হোক, দুটো টিমেরই দুজন দুজনকে দরকার, দুজন দুজনকে ছাড়া চলবে না। ঝগড়াটাও দরকার, ভালোবাসাটাও দরকার, সবই দরকার আমার মতে। তো উদিত, তো আমি চাই ইস্ট বেঙ্গল ইমপ্রুভ করুন, কারণ লাস্ট যে কটা ডার্বি আমরা দেখেছি, অ্যাকচুয়ালি এই ফাইটটা আমরা মিস করছিলাম, মোহনবাগান সাপোর্টাররা খুব মিস করছিল, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা একতরফা হারছিল, এটা বলতে নেই কিন্তু এটা সত্যি, একতরফা ভাবে হারছিল, সেটা দেখতেও খারাপ লাগছিল যে ফাইটটা মিসিং ছিল। এখন মোহনবাগান সাপোর্টাররাও জানে যে এটা ইস্ট বেঙ্গলের সাথে থ্রেট আছে, কারণ লাস্ট যে কটা ম্যাচ দেখলাম ইস্ট বেঙ্গলই মোহনবাগানকে খুব বাজেভাবে চূর্ণ করার মতন পরিস্থিতিতে এনেছিল, মানে আর করেওছে, 3-1 গোলে হারটা ভালো মানে ভালোভাবেই হারিয়েছিল বলা চলে। তো সেই প্রেক্ষাপটে দেখতে গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে খুবই ভালো লড়াই লড়েছে। লাস্ট দুটো ম্যাচ ভালো খেলেনি, যেটা সৌম্যরূপ যে পয়েন্ট গুলো বলছিল, কাফি ইনজুরি হয়েছে অ্যান্ড কিছু রিকভারি টাইম সেরকম পায়নি, যেটা 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 সত্যি কথা। আশা করছি ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে, আর মোহনবাগানও ঘুরে দাঁড়াচ্ছে। আইএসএল এ পরপর এতগুলো ম্যাচ হারের পরে এফসি গোয়াকে হারানো, এফসি গোয়া 12টা ম্যাচ আনবিটেন ছিল, তারপরে হারানো, ওটাও খুব বড় ব্যাপার, তাও আবার ওদের মাঠে গিয়ে। আমার মনে হয় নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচও মোহনবাগানের ভালো যাবে, বাংলার ফুটবলের ভালো হোক, এটাই চাই। হ্যাঁ উদিত দা, কি বলছিলে বল। আমি বলছিলাম যে সে সঞ্জীব গোয়েঙ্কা যতটা প্যাশানেট ফুটবলের জন্য, আসল কথায় আসি, সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ফুল প্যাশানেট ম্যান। মানে মানে ও টাকা ঢেলে যাচ্ছে। তুমি যদি এখন ভাই বলো, এখন যদি আবাস ওকে বলে যে আমি রোনাল্ডোকে কিনবো, আমার 130 কোটি টাকা চাই, সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু দিয়ে দেবে। ও এমনই লোক, ঠিক আছে। ও কিন্তু কোনো রোনাল্ডো কি প্লেয়ার, আসবে? আমি সেটা বলছি না, আমি কথার কথা বলছি, আমি সাপোজ হ্যাঁ, বলছি, ধরো মানে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এরকমই প্লেয়ার, ঠিক আছে। মানে এরকমই লোক ও, যে মানে আমি এখন ওর ওর কথা হচ্ছে আমি টাকা ঢেলে যাচ্ছি, তুমি টিম তোমার মতন তৈরি করো, যেটা ইমামি একদমই করে না ইস্ট বেঙ্গলের সাথে। কিন্তু ইমামির ইমামি রিসেন্টলি আই গেস করছে, আগে যেটা কোয়েস ছিল এটা সৌম্যরূপ হয়তো বেটার বলতে পারবে। আগে তো বোধহয় অন্যরকমই ছিল, এখন তো বলতে গেলে ভালো ভালো প্লেয়ার আসছে, বার্সেলোনার এক্স বার্সেলোনা প্লেয়ার ভাস্কেজ এসছে, তারপরে এই রিসেন্টলি যে ডিফেন্ডার, নতুন ডিফেন্ডার সৌম্যরূপ বললো, যার ব্যাপারে বললো, সেও আলেকজান্ডার, সেও বলতে গেলে লা হুম, লিগা খেলা প্লেয়ার, তো এখন কোয়ালিটি আই গেস বেটার হচ্ছে প্লেয়ারদের। এগুলো সবই ইস্ট মানে হ্যাঁ বেঙ্গলের কোচের কথা বলছি। কোচেরই হাত ধরে, মানে কোচ কার্লেস কোয়াদ্রাতের আমার মনে হ্যাঁ, হয় সবই মানে চেনা, যেহেতু স্পেনে তো ওনার নাম আছে, মানে উনি মানে আহ মানে হ্যাঁ, হ্যাঁ, উনি নিজেও বার্সেলোনা মানে মানে এজ ভিত্তিক আহ, দলে খেলে এসেছেন, এবং কোনো ওনারও আর কি বেশ মানে পরিচিতি আছে প্লেয়ারদের ব্যাপারে, তো একদম ওনার একদম কন্ট্যাক্টের একদম। থ্রু দিয়েই এইসব প্লেয়াররা আসছেন। তো ইমামিও অবশ্যই সাহায্য করছে টিমটাকে মানে তৈরি করার জন্য। অবশ্য হ্যাঁ মানে কিন্তু এটাও ঠিক যে মানে যেই বাজেটটা মানে এই এইবারের যেই বাজেটটা আছে, পরের বছর যদি মানে টিম যদি ভালো করতে হয় তো বাজেটটাকে অনেক গুণই বাড়াতে হবে, তা আরো ভালো, কারণ আমরা একদম মানে একেবারে। এএফসি যেহেতু খেলতে হবে, তো বেটার মানে ভালো ফরেনার লাগবেই, তার সাথে ভালো ইন্ডিয়ান লাইন আপও লাগবে, তার জন্য টাকা খরচ করতে হবে, তার জন্য মানে ভালো প্লেয়ার্সদেরকে টার্গেট করতে হবে, যেটা আমরা আচ্ছা, একদম। একেবারেই এই ট্রান্সফার আমার একটা উইন্ডোতে করতে পারিনি। আমার একটা প্রশ্ন আছে। হুম, বলো। করো করো করো। হুম। ব্যাপারটা হচ্ছে, আমি দুটো প্লেয়ারের নাম বলছি, এক হচ্ছে জেসন কামিন্স, দুই হচ্ছে ডিমিট্রি পেট্রারস, ঠিক আছে। তো আমরা ওয়ার্ল্ড কাপ 2022-এ দেখেছিলাম, মানে জেসন কামিন্স অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিল, মানে রিজার্ভ টিমে। তো দুজনেই অস্ট্রেলিয়ার প্লেয়ার, তো মানে অস্ট্রেলিয়া ডিমিট্রিকে কেন নয়, কামিন্সকে কেন, এটা আমি বুঝলাম না, যেখানে এটা দিমিত্রির তো খেলা। ওদের সিলেকশন কমিটি বলতে পারবে কেন দিমিত্রি পেট্রাডস, কেন তোমার কেন জেসন তোমার কামিন্স। তোমার তোমার কি মনে হয়, মানে কেন নয়, মানে আমার তুমি দেখো, কামিন্স। আমার মনে হয়, আমার মনে হয় হয়তো জেসন কামিংস হয়তো অনেক বেশি ফুটবল খেলছে, সেই সময় জেসন কামিংস এর ফর্ম ভালো ছিল। এবার তুমি বলতে পারো ডিমিট্রিরও তো ফর্ম ভালো ছিল, আইএসএল এ তো দুরন্ত খেলেছে, সেটাও বলতে পারো। কিন্তু এবার তোমাকে এই জিনিসটাও দেখতে হবে, কোয়ালিটি অফ ফুটবল, কোন লিগে জেসন কামিংস খেলছিল সেই টাইমে, কিরকম পারফরমেন্স করছিল, আর কোন লিগে। আমি ডিসরেসপেক্ট করছি না আমাদের লিগকে, কিন্তু এটা মানতে হবে যে আমাদের লিগ অনেক পিছিয়ে আছে, ঠিক আছে। তা সেরকম যদি দেখতে হয়, তো সেটা দেখতে হবে যে দিমিত্রি কোন লিগে পারফর্ম করছে। এখন আমরা দুটো প্লেয়ারেরই পার্থক্যটা দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। জেসান কামিন্স যেরকম পুরো ফেলিয়ার, আমরা বলতেই পারি পুরো ফেলিয়ার,
কিন্তু ডিমিট্রি পেট্রাটস আগের বছর যে এরকম খেলছে কোনো ডিফারেন্স নেই, একই। ও মোহনবাগানকে টেনে যাচ্ছে, মানে ওই টেনে টেনে একটা প্লেয়ারের যে টেনে যাওয়ার ক্যাপাবিলিটিটা, ওই প্রেসারে খেলা ডিমিট্রি পেট্রাটস, সেটাই হচ্ছে ব্যাপার। আই এম শিওর যে এই লিগের সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার, সে মোহনবাগানে এত টাকা দিয়ে এসছে, অস্ট্রেলিয়ান সিলেক্টররা নিশ্চয়ই চোখ রেখেছে যে ডিমিট্রি পেট্রাটস কিরম খেলছে, যে ওদের ওখানকার সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার আইএসএল এর মতন লিগে আসছে খেলার জন্য। নিশ্চয়ই সিলেক্টররা জানে যে আরে আমাদের দেশের লিগ ছেড়ে দিয়ে ও ইন্ডিয়ান সুপার লিগে আসছে, কিন্তু ওরা ওটাই দেখছে যে ওই টিম, ওই লিগে, ওই ক্লাবে ওই প্লেয়ারটা কি করছে, দেখছে যে ওই প্লেয়ারটা সেরকম কিছু করতে পারছে না, কিন্তু তাদেরই দেশের প্লেয়ার পেট্রাটস কিরকম পারফর্ম করছে সেটা ওরা নিশ্চয়ই দেখছে। অ্যান্ড আশা করি পেট্রাটস রেজাল্ট পাবে, নিশ্চয়ই হয়তো ডাক পাবে, কেন পাবে না, পেতেই পারে। এবার আমি বা তুমি বা সমরূপ কেউ জানি না যে ওইখানে মিটিং, ওখানে সিলেকশন ক্রাইটেরিয়াটা কিরম ভাবে হচ্ছে, সেটা তো আমরা জানি না। এটা আমার পার্সোনাল মত, তুমি জিজ্ঞেস করলে তো আমি বলবো। তবে আমার মনে হয় মানে জেসন কামিংস কে আর একটু সুযোগ দেওয়া উচিত, আমার মনে হয় এটা। এই সিজনটা তো আমার মনে হয় উদিতদা, মনে হচ্ছে যে থাকবেই, কারণ এই সিজনে হুগো বুমুকে তো পার্মানেন্টলি ছাড়েনি মোহনবাগান, আনরেজিস্টার করেছে। হয়তো পরের সিজনে আবার রেজিস্টার করাবে, কারণ হুগো বুমোর পোস্ট দেখে বোঝাই যাচ্ছে যে ও ছাড়েনি মোহনবাগান, আর হুগো বুমো ছাড়ছে না মোহনবাগান, এটা জানা ভেতরকারি আমার কথা। তো তো আমি যত আমি যতদূর শুনলাম, হ্যাঁ, মানে আমার কাছে খবর আমি যতদূর পেলাম সেটা হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেবে, শুনলাম হ্যাঁ, ওটা হতে সম্ভবত। পারে, কিন্তু কামিংস আর সাদিকুর মধ্যে একজন তো যাবেই, ডেফিনেটলি যাবে, একজন তো যাচ্ছি। তার মধ্যে হয়তো বুমু আসবে, আর ইট মাইট বি কি দুজনেকেই ছেড়ে দিল, হয়তো সিডিএম হয়তো হয়তো আসলো। পেট্রাটাসকে সিডি যেরকম খেলাতো আগে সেরকমই খেলবে, পেট্রাটাস হয়তো উঠেই যাবে, স্ট্রাইকার খেলবে, হতেই পারে, ইউ নেভার নো, কি হতে পারে। হয়তো কারণ হাবাস পরের বছর কিরকম স্ট্র্যাটেজি বানাবে, কিরকম আবাস দল থাকবে না, আবাস বানাবে। থাকবে না। আবাস থাকছে না। আমি আমাদের পেজ থেকে এটা পোস্ট করবো কালকে সকালে। প্রায় আচ্ছা, কনফার্ম হয়ে গেছে, 24-25 সিজন, মানে এই যে সিজনটা হচ্ছে এটা অব্দি হাবাস থাকবে। 25-26 মানে নেক্সট ইয়ার থেকে হাবাস থাকবে না। এবং যে কোচ আসবে সেটা হচ্ছে ভারতবর্ষের ফুটবলের সব থেকে দামি কোচ। আচ্ছা, সেটা ঠিক আছে। তখনই দেখা যাবে, মানে যখন হবে। আশা করি যে ভালোই হোক, মানে মোহনবাগানের ভালোই হোক। তো এবার আমি সৌম্যরূপের কাছে আসবো ডাইরেক্ট। সৌম্যরূপ, নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সাথে ইস্ট বেঙ্গলের। হায়দ্রাবাদ এফসি এখনো একটাও ম্যাচ জিততে পারেনি। কি মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল কি, মানে প্রথম টিম হবে যে হায়দ্রাবাদের কাছে হারবে, নাকি না ইস্ট বেঙ্গল জিততে পারবে, আবার নিজের পুরোনো ছন্দ ফিরে পাবে, কি মনে হয়? আর দেখো, সুপার কাপের কথা যদি বলি, সুপার কাপে কিন্তু হায়দ্রাবাদ সেই ভাঙাচোরা টিমকে নিয়েও কিন্তু ইস্টবেঙ্গলকে নাকানি চৌবানি খাইয়েছে, একদম ঠিক আছে, একদম। সেটা কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু হ্যাঁ মানে এবার এখন দেখি যে এবারে ইস্ট বেঙ্গলের বেশ কয়েকজন মিস করছে, যেমন মানে নুঙ্গা মহেশ মিস করছে, পার্দো নেই, কারণ পার্দো তো এখন মানে চোটের জন্য গোটা সিজনই আউট। কিন্তু একটা স্বস্তির বিষয়, ক্লেটন ফিরছে, এবং মহেশ আর লাল তো মিস করছে কারণ তাদের 4খানা হলুদ কার্ড হয়ে গেছে। কোচ অবশ্যই ইনস্ট্রাকশন মনে হয় দিয়েছিল যে ওদেরকে কার্ড দেখতে, কারণ আমার মনে হয় যদি হায়দ্রাবাদ ম্যাচটা মিস করে সেটা একটু লেস কস্টলি হবে। যদি পরবর্তী মানে নেক্সট মানে আগামী যদি মানে অন্য ফিক্সচারের থেকে। তো এবার যদি হায়দ্রাবাদের খেলায় আসি, হায়দ্রাবাদের কিন্তু বেশ মানে এখন দলটা পুরোপুরি ওদের ট্যালেন্টেড ওই ইয়াং প্লেয়ার্সদেরকে নিয়ে ভর্তি। ওদের লেফট উইং এ যে প্লেয়ারটি খেলে চুঙ্গা বলে, রাইট উইং এ রবি খেলে। তো ওরা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট, ইফ নট দ্য ফাস্টেস্ট মানে উইঙ্গার্স যারা এখন কারেন্টলি আইএসএল এ খেলছে। আর সুপার কাপে দেখেইছি যে আমরা কত মানে ওদের আগে স্পিডে তো আমরা হেরে গেছি। যাই হোক মানে, কিন্তু সুপার কাপে ওটা হয়েছে কারণ একটা তখন আমরা মানে মাঝখানে বেশ কয়েকদিন বিরতিতে ছিল ইস্ট বেঙ্গল, তো অনেকেই নিজের সেরা ফর্মে ছিল না, তো আশা করি সেই জিনিসটা হবে না এবার। কিন্তু এবার এদেরকে আটকাতে গিয়ে আমার মনে হয় প্রচুর ফাউলস কমিট করতে পারে ইস্ট বেঙ্গল। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, হিতাজির 3খানা হলুদ কার্ড আছে, তো বাই চান্স যদি একটা কার্ড খেয়ে যায় ওখানে, নেক্সট গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবে। তো ওকেও একটু হুম। সাবধানে থাকতে হবে। যাই হোক মানে আমি অন্যদিন হলে বলতাম যে ম্যাচটা ইজি হবে এবং 3 পয়েন্ট আসাটা কোনো ব্যাপারই হবে না, কিন্তু টিমের যা ফর্ম, 3 পয়েন্ট আনতে গেলে কিন্তু এই ম্যাচেও ভালোই খাটতে হতে পারে। ইভেন মোহনবাগান ম্যাচেও কিন্তু আমার যা মনে হয়, হোম ম্যাচে হায়দ্রাবাদ মানে জোহরাতে হয়েছিল খেলাটা,
হায়দ্রাবাদ কিন্তু 13খানা শট রেখেছিল, কিন্তু মানে অ্যাটেম্প নিয়েছিল। মানে হায়দ্রাবাদ কিন্তু ভালোই মানে অ্যাটাকে আসবে কিন্তু। তো যাই হোক মানে আহ, আশা করি মানে এই ম্যাচটিতে আগের দিনের ম্যাচগুলোর তুলনায় একটু ভালো পারফরমেন্স দেবে ক্লেটন ফিরছে যখন। আর আশা করি ভিক্টরকে এবার শুরু থেকে পাবো, আর যাতে 3 পয়েন্ট পাওয়া যায় সেটাই চাইবো। আর 3 পয়েন্ট পেলে তো অবশ্যই মানে সুপার সিক্সের দৌড়ে তো থাকবে ইস্ট বেঙ্গল, আর পরবর্তী ম্যাচগুলোতে মানে একটা বাড়তি একটা অক্সিজেন দেবে নিশ্চয়ই। স্কোর লাইন কি মনে হচ্ছে? 2-0 বললাম, 2-0 হতে পারে যে ব্যাস, ভালো রেজাল্ট। আমি আমার দুটো এক্সপার্টের সাথেই যাব। উদিতদা বলেছে 2-1 মোহনবাগান জিতবে নর্থ ইস্টের সাথে, আর সৌম্যরূপ বলছে 2-0 হায়দ্রাবাদের এগেনস্টে ইস্ট বেঙ্গল জিতবে। তো বেশ মজা হলো তোমাদের দুজনের সাথে আজকে। আমরা আবার হায়দ্রাবাদ ভার্সেস ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট এর পরে আসবো, মানে দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। এরকমই ভালোবাসা দিতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, কারণ এই লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের আরো কনফিডেন্স বাড়ে, আমরা আরো ভিডিও আনতে পারি, ভালোভাবে করতে পারি। আর এটা জাস্ট একটা চ্যাট শো, আপনারাও আসতে পারেন, আমাদেরকে জয়েন করতে পারেন। আমরা জাস্ট কয়েকজন বন্ধু এমনি ডিসকাস করি খেলা নিয়ে, তো সবাই ওয়েলকাম আমাদের এখানে। তো যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। কারণ বাংলার ফুটবল যদি এগিয়ে যায় তাহলে আমি মনে করি ভারতবর্ষের ফুটবলও এগোবে। তো সবাই প্লিজ একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আর যারা স্পেস এবং গ্যালাক্সি নিয়ে খুবই মানে কথা বলতে এবং পড়তে পছন্দ করেন, তাদের জন্য একটা ভালো খবর আছে। আমাদের এডিটর অনুদীপ্ত একটা বই লিখেছে, দ্য কসমিক ওডিসি এক্সপ্লোরিং দ্য মিস্ট্রিজ অফ স্পেস, যেটা অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা চাইলে কিনতে পারেন।